পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ক্রেমলিন, আর এই দিকে সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল। এখানে কিন্তু হামলার সম্ভাবনা আছে, অলরেডি হয়ে গেছে একবার এই টাওয়ার। এখানে কিন্তু প্রচুর এখানকার সিকিউরিটি ফোর্সেস দেওয়া আছে, প্রচুর। এই ভাই এসছে হচ্ছে চেচনিয়া থেকে। চেচনিয়া খুব সুন্দর, খুব বিউটিফুল তাই বলছে। মানুষ মারা গেলে খারাপ লাগে, কিন্তু এখন প্রচুর জায়গায় আপনারা দেখতে পারবেন মস্কোয় আসলে। সৌরদ্বীপ এখন চলে এসছে বিশ্বের সবচেয়ে বড় দেশে, লেনিনের দেশে। এখানে থাকবে দারুণ সুন্দর মজা, মস্কোর সব বিখ্যাত বিখ্যাত জায়গা, আর রাশিয়ার কিছু এক্সাইটিং জিনিস আপনার সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম মস্কো, দ্য ক্যাপিটাল সিটি অফ রাশিয়া। আজকে বেলার দিকে বেরিয়ে পড়েছি মস্কোকে এক্সপ্লোর করতে। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা, কান ফান জমে যাচ্ছে। টুপি নিয়ে বেরিয়ে নিতে এই টুপিটাই পরে নিয়েছি। এইখানে এই সিস্টেমটা কিন্তু বেশ মজাদার। এটা সব পোস্ট সোভিয়েত কান্ট্রিজে কিন্তু আছে। এইটা সবুজ হলে তবে কিন্তু ক্রস করতে পারবেন। হেভি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি রেড স্কোয়ারের দিকে। চারিপাশের আবহাওয়া পুরো একদম মেঘলা মেঘলা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে অবস্থা খারাপ হয়ে যায় মনে হচ্ছে। আর এখন হস্টেল থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রেড স্কোয়ারের দিকে, মানে রেড স্কোয়ার, ক্রেমলিন সব যেদিকে আছে আর কি, সেদিকেই যাওয়ার চেষ্টা করছি। কিন্তু ক্রস করবো কোথা দিয়ে বুঝতে পারছি না। ক্রস করতে হবে, দেখি ক্রস করা জায়গা কোথায় আছে। সাংঘাতিক ওয়েদার, আশপাশটা আপনার দেখাচ্ছি একবার। এই দেখুন, এইটা হচ্ছে মস্কো শহর। হেভি লাগছে, হেভি। এখান দিয়ে হেঁটে হেঁটে আমাকে হস্টেল থেকে অলমোস্ট 800 মিটার মতন যেতে হবে, তো সেদিকেই যাওয়ার চেষ্টা করছি। মনে হয় ওই সাইড দিয়ে ক্রসিং, এদিকে কোনো ক্রসিং নেই যতদূর মনে হচ্ছে। মস্কো শহরটা দেখাই আপনাদের। হ্যাঁ, টোটাল সুন্দর জায়গা। এই সাইড দিয়ে কোনো ক্রসিং নেই যা বুঝতে পারছি, ব্যাক করে যেতে হবে, অন্য সাইড দিয়ে ক্রস করতে হবে। ওই সাইড দিয়ে মনে হচ্ছে, তো ব্যাক করে যাই। আমি এখন রয়েছি মস্কোতে, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার সবচেয়ে বড় শহর। ইনফ্যাক্ট মস্কো কিন্তু ইউরোপেরও সবচেয়ে বড় শহর। দারুণ সুন্দর গোছানো একটা শহর, মানে আমাদের যেমনি দিল্লি আছে, মস্কো কিন্তু ঠিক তেমনি। যদিও এখানে পরিবেশটা একদম অন্যরকম, তবে প্রচুর গাড়ি, প্রচুর মানুষ, সব লোকজন বিজনেস পারপাসে আসছে, চাকরি বাকরির জন্য আসছে, মানে সারা জায়গা থেকে কিন্তু লোকজন আসে মস্কোতে কাজের সূত্রে। আর এই বলতে বলতে ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু সব জায়গাতেই নো ফ্লাই জোন বানিয়ে দিয়েছে। এখানে দেখুন, এখানে কিন্তু ড্রোন ওড়ানো যাবে না, অনেক সমস্যা চলছে আপনারা সবাই জানেন, এবং সেই জন্য কিন্তু এখানে প্রচুর নো ফ্লাই জোন আছে। ইনফ্যাক্ট আপনাদের হয়তো আগের ভিডিওতে বলেছি, মস্কোতে মানে সেন্ট্রাল এরিয়াতে কিন্তু অনেক সময় নেটের সমস্যা হয়, জিপিএস তো কাজ করছেই না, কারণ সব জায়গা থেকে, মানে স্পেশালি অন্য দেশ থেকে নাকি অনেক আকাশ দিয়ে জিনিসপত্র পাঠানো হচ্ছে। আমি বাংলায় বলার চেষ্টা করছি। তো সেইগুলি যাতে উল্টোপাল্টা জায়গায় না পড়ে, অন্য জায়গায় যাতে অ্যাটাক না করে দেয়, সেই জন্য কিন্তু এখানে এই সিস্টেমগুলো করা হয়েছে। এই সেম জিনিসটা আমি দেখেছিলাম জর্ডানে যখন গেছিলাম, ইসরায়েলের কাছাকাছি। কিন্তু এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মস্কো ক্রেমলিন, তারপর হচ্ছে সেন্ট ব্যাসিলিকা ক্যাথিড্রাল, তারপর রেড স্কোয়ার, সেই দিকটাতে। জানি না রাস্তা কোন দিকে, লোকজনের জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। রেড স্কোয়ার বা ক্রেমলিন বললে লোকজন বুঝিয়ে দিচ্ছে। আর এইখানে বিল্ডিংগুলো দেখুন, কি সুন্দর না? সে পুরনো দিনটা ইউরোপিয়ান আর্কিটেকচার তো আছেই, তার সাথে কিন্তু নতুনের একটা মিক্সচার আছে, যেটা সত্যি দেখার মতন। ইন্ডিয়া থেকে যখন আসছিলাম, মস্কো টেম্পারেচার দেখাচ্ছিল 10 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, কিন্তু এখানে এসে বুঝলাম বিভৎস ঠান্ডা, মানে জাস্ট পারা যাচ্ছে না। বম্বার জ্যাকেট পরে আছি আমি, কান ফান জমিয়ে দিচ্ছে, মানে এত হাওয়া, এই হাওয়াটাই সবচেয়ে সমস্যা করে দিচ্ছে। ভাগ্যিস একটা -10 জ্যাকেট এনেছিলাম। এরপর যখন বাকি জায়গা ঘুরবো, ইন্টারেস্টিং কিছু জায়গায় যাবো, সেখানে গিয়ে কী হবে কেই জানে। সেগুলো যে কোনো পাবলিক প্লেস এখানকার মনে হচ্ছে। কি সুন্দর দেখুন, ফোয়ারা দেওয়া আছে, আর এদিকে বিল্ডিংগুলো দারুণ, হেভি হেভি। নেক্সট পার্টে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই। এখন প্রেজেন্ট রেট হিসেবে 1 রুবেল হচ্ছে 1.14 ইন্ডিয়ান রুপিস,
রাশিয়াতে যেহেতু কোনো ভিসা, মাস্টার কার্ড বা অ্যামেক্স কার্ড কাজ করে না, তো সেই জন্য ক্যাশ ইউজ করা কিন্তু সবচেয়ে ভালো অপশন, যদি না আপনারা রাশিয়ান ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলে নেন। আপনারা ক্যারি করুন ইউএসডি বা ইউরো। এখানে প্রচুর ব্যাংকে এবং প্রচুর এক্সচেঞ্জের জায়গায় কিন্তু আপনারা টাকা এক্সচেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। পরে আমি যখন এক্সচেঞ্জ করব তখন আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেব। একজনকে জিজ্ঞেস করলাম, এখানে লোকজন মোটামুটি ইংলিশ বোঝে কেউ কেউ, তো উনি বললেন স্ট্রেট গিয়ে ডান দিয়ে গেলে নাকি এখান দিয়ে রেড স্কোয়ার যাওয়া যায়, তো এখন সেদিকেই যাচ্ছি। রাশিয়া আসলে আপনাদের কিন্তু গুগল ম্যাপস কাজ করবে না। এখানে আসলে আপনার ইয়ান্ডেক্স ম্যাপস অথবা 2GIS ইউজ করতে হবে। আর যখন কোনো ম্যাপ কাজ করবে না তখন তো মানুষজনকে জিজ্ঞেস করতেই হবে। বেশি সামনে গিয়ে ওনাদের সামনে আমি আর ভিডিও তুলছি না, কিন্তু এখানে কিন্তু সিকিউরিটি নেক্সট লেভেলের, মানে দেখার মতন। প্রচুর এখানে পুলিশ, মিলিটারি কমান্ডার সব কিন্তু রয়েছে। আর আমি এখন ঢুকছি হচ্ছে এখানকার যে সবচেয়ে ফেমাস জায়গা, সেখানে রেড স্কোয়ার। চলুন যা যাক। মস্কো শহর রোমের মতন 7টা হিলের ওপরে অবস্থিত, আর এখানে রয়েছে 600-র বেশি চার্চ। আর এখানকার ম্যাক্সিমাম লোকজন রাশিয়ান অর্থোডক্স চার্চকে কিন্তু ফলো করেন। এইখানে কিন্তু কোনো গাড়ি চলাচলের ব্যাপার স্যাপার নেই, সব বন্ধ করা আছে, খালি কিন্তু আপনারা হেঁটে যেতে পারবেন এই জায়গাটাতে। তো হেঁটে হেঁটে সব মানুষ এখানে যাচ্ছে। কত বছর দেখেছি এগুলো, আরে চোখের সামনে নিজের চোখ দিয়ে দেখবো। এই দিকে দেখুন, বা দিকে ক্যামেরা ঘোরালে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সুরক্ষা কিন্তু নেক্সট লেভেলের রয়েছে। এইটাই হচ্ছে সে বিখ্যাত ক্রেমলিন, যেখানে বাড়ি রয়েছে ভ্লাদিমির পুতিনের। শোনা যায় নাকি, উনি হয়তো এখানে এখন থাকছেন না, কিন্তু এটা হচ্ছে আউটার ওয়াল এখানকার। তো ভেতরেই কিন্তু প্রাসাদ রয়েছে। আর এইটা রেড স্কোয়ার এরিয়াতেই চলে এসেছি। সুন্দর জায়গাটা না। এখানে রয়েছে সে বিখ্যাত ক্যাথিড্রাল, যদি নাম জানেন নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে। আপনারা সবাই হয়তো এই বিখ্যাত ক্যাথিড্রাল দেখেছেন কোনো না কোনো সময়। আর আমি জানি না আপনারা দেখতে পারবেন কি না, এখানে যদি ওপর দিকে ক্যামেরাটা আসতে করে তুলি না, এই দেখুন এই টাওয়ার, এখানে কিন্তু প্রচুর এখানকার সিকিউরিটি ফোর্সেস দেওয়া আছে, প্রচুর। এখানে কিন্তু হামলার সম্ভাবনা আছে, অলরেডি হয়ে গেছে একবার, পারলে আপনাকে দেখাবো। এখানে যে ক্রেমলিনের যেই দেওয়ালটা আছে সেটা নিয়ে নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য সিকিউরিটি কিন্তু প্রচণ্ড টাইট এখানে। খুব সাবধানে, খুব বুঝে শুনে, যখন তখন যা ইচ্ছে হতে পারে। যদিও বলা হয় এই জায়গাটা কোনো সমস্যা নেই, কিন্তু কখন কী হয় কে বলতে পারে। এখানে এত ঠান্ডা, ব্যাটারিও খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখন ফাইনালি পৌঁছে গেছি মস্কোর সেই বিখ্যাত জায়গায়। পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ক্রেমলিন, আর এই দিকে সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল। কি অদ্ভুত সুন্দর দেখতে না? এই হচ্ছে সেই বিখ্যাত সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল, যেটাকে ক্যাথিড্রাল অফ দ্য ইন্টারসেশনও বলা হয়ে থাকে। আপনারা যারা ইতিহাসে ইন্টারেস্ট রাখেন তারা জানবেন বা নাম শুনেছেন হয়তো আইভান দ্য টেরিবলের। তো উনি কিন্তু কাজান এবং আরেকটা এখানে রিজিয়ন আছে, সেখানে যখন জয়লাভ করে তখন নাকি এই ক্যাথিড্রালটা তৈরি করে 1555 থেকে 1561-এর মাঝখানে। প্রথমে কিন্তু এই যে কালার দেখতে পাচ্ছেন, এই কালার কিন্তু প্রথমে ছিল না। প্রথমে এটা কিন্তু গোল্ডেন কালারের ছিল, গোল্ডেন হোয়াইট এরকম কম্বিনেশন ছিল। দেখুন একবার, দারুণ সুন্দর জায়গা, হেভি। প্রথমে কালারটা কিন্তু এই যে ডোমগুলো দেখছেন, মানে একদম ওপর দিকে যেই গোল গোল জায়গাগুলো আছে, এগুলো কিন্তু গোল্ডেন কালারের ছিল। এবং এই যে কালারটা চেঞ্জ দেখছেন, এটা কিন্তু 17th সেঞ্চুরিতে করা হয়। যদি ভালো করে দেখেন, এখানে রয়েছে 9টা চ্যাপেল, এবং সেই চ্যাপেলগুলো কিন্তু প্রতিটা একটা সেন্টকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। 1930s নাগাদ স্ট্যালিন, সে বিখ্যাত স্ট্যালিন, তিনি কিন্তু এই যে ক্যাথিড্রালটা ছিল এটাকে পুরো ধ্বংসই করে দেন। আর এই ক্যাথিড্রালটা 16th-17th সেঞ্চুরি নাগাদ পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট ক্যাথিড্রাল বা সবচেয়ে উঁচু ক্যাথিড্রাল ছিল। রেনোভেশন করা হয়, প্রচুরবার রেনোভেশন করা হয়, প্রচুরবার জায়গাটা নষ্ট হয়ে যায়। হেভি সুন্দর জায়গা। আর মস্কো মানেই কিন্তু এই সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল। মস্কো সার্চ করলে এই জায়গাটা নিশ্চয়ই দেখতে পাবেন। এখানে ঢোকার কিন্তু একটা আলাদা টিকিট আছে, সেটা কিন্তু অনলাইন পারচেস করতে হয়, কিন্তু এখন মনে হচ্ছে এগুলো সব বন্ধ আছে। তো ভেতরে ঢুকে টুকটাক করে একটা ছবি তুলে নিয়ে আসি। আর সব ছবি দেখতে পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ইয়র ঘোষবাবুতে। এদিকে এসে আমরা চট করে দেখিয়ে দিই, এটা হচ্ছে টিকিট অফিস এখানকার। এখান থেকে কিন্তু অ্যাডাল্টদের জন্য, মানে ফরেন ন্যাশনালসদের জন্য কিন্তু 2000 রুবেল, বাচ্চাদের জন্য কিন্তু 1000 রুবেল।
আর এখানে 7 বছরের কম হলে ফ্রি, আর লোকালদের জন্য কিন্তু খরচা কম, 600 করে। তো এই টাকা দিয়ে চাইলে আপনারা এই ভেতরে ঢুকতে পারেন। আমি আর ঢুকছি না, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। বাইরে থেকেই খুব সুন্দর জায়গাটা। কেমন লাগলো সেন্ট ব্যাসিল ক্যাথিড্রাল? চলুন এবার বাকি জায়গাগুলো আপনাদের দেখাই জমে যাওয়ার আগে। প্রচণ্ড ঠান্ডা, বাপরে জিন্স কাজ করছে না। জিন্সের ভেতরে কিছু তো ইনার পড়তে হয় মনে হচ্ছে, নইলে পুরো জমে যাবো আজকে। প্রচুর ট্যুর গ্রুপ আসে এখানে, যেরকম আমাদের দিল্লি সেমনি কিন্তু এখানকার মস্কো। তাই প্রচুর দূর দূরান্ত থেকে, মানে রাশিয়ার সব জায়গা থেকে তো লোকজন আসেই। ইনফ্যাক্ট আমি কিন্তু প্রচুর চাইনিজ ট্যুরিস্টও দেখতে পাচ্ছি। হ্যালো, প্রচুর চাইনিজ লোকজনও কিন্তু এসছে, কারণ এখান থেকে আসাটা সুবিধা সেই জন্য। ওহ বাবারে বাবা, বহু ঠান্ডা ভাই। এই সেন্ট ব্যাসিল ক্যাথিড্রালকে পেছনে ছেড়ে যদি আপনারা এদিকটা এগিয়ে আসেন, এই একটা সামনে লাল বিল্ডিং আছে সেদিকে, তার ডান দিকে দেখতে পেয়ে যাবেন গাম মল বা গাম ডিপার্টমেন্টাল স্টোর। এই যে গাম ডিপার্টমেন্টাল স্টোর যেটা আমার পেছনে আছে, এটা কিন্তু তৈরি হয় আপার ট্রেডিং রোজ হিসাবে, কারণ এখানে কিন্তু ট্রেডিংয়ের জন্যই মেন কাজটা ছিল। সারা রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু ট্রেডার্সরা, ব্যবসায়ীরা সবাই কিন্তু এখানে আসতো। আমার গলা ভেঙে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। যেটা বলছিলাম, যে গাম মল বা যেটা আপার ট্রেডিং রোজ নাম ছিল, সেটা তৈরি হয় 1893-তে। এর ভেতরেও যাব, কিন্তু বাইরে থেকে আপনার দেখিয়ে দিই আগে। 1917 রেভলিউশনের সময় এই গাম কিন্তু ন্যাশনালাইজড হয়ে যায় এবং এটাকে বলা হয় হচ্ছে স্টেট ডিপার্টমেন্টাল স্টোর। এই জায়গাটাকে কিন্তু অনেকটাই পাল্টে দেয় স্ট্যালিন 1930s সময়। ক্যাথিড্রাল নষ্ট করে দেয়, এই যে গাম মল পেছনে দেখতে পাচ্ছেন, এই গাম মল বন্ধ করে দেয়। তো এরকম অনেক কিছু করে, আরও আছে জিনিসপত্র, সব বলবো। কিন্তু এই গাম মল আবার স্ট্যালিনের মৃত্যুর পর 1950s 1953 নাগাদ কিন্তু আবার খুলে দেওয়া হয় রেনোভেশনের পরে। এই গাম মলে কিন্তু প্রচুর এক্সিবিশনও হয়, এবং যখন রাশিয়ার একটা বাজে টাইম যাচ্ছে, মানে সব কিছু যেমনি স্কারসিটি ছিল, জিনিসপত্র পাওয়া যাচ্ছিল না, তখন শোনা যায় লোকজন নাকি এখানে লাইন লাগিয়ে কমলা লেবু বলুন, জামা কাপড় বলুন, সব কিছু কেনার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকতো এখানে। 1920s 1930s মানে ওই সময়টায় এটা কিন্তু একটা অফিসিয়াল জায়গা ছিল, মানে কমার্শিয়াল স্পেসের জন্য ভাড়া দেওয়া হতো। এবং শোনা যায় স্ট্যালিন নাকি এখানে নিজের অফিসও বানিয়েছিলেন, এবং তারপর এটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। মানে কি অদ্ভুত, কি লজিক আমি তো বুঝি না। যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে একটা রাশিয়ান মিডিভাল আর্কিটেকচার আর গ্লাস আর আয়রন রুফ, মানে হচ্ছে ইউরোপিয়ান আর্কিটেকচারের একটা দারুণ সুন্দর মিক্স। এখন চলে এসেছি গাম মলের ভেতর দিকে বা গাম ডিপার্টমেন্টাল স্টোরের ভেতর দিকে। চলুন ভেতর দিকে গিয়ে আপনার দেখাই কি কি পাওয়া যাচ্ছে এখানে, কি দোকান আছে। আর এত ঠান্ডায় না হিসি পেয়ে যাচ্ছে, সেই জন্য এখানে ঢুকে দেখি যদি একটু মাইনাস করা যায় কিনা। কি সুন্দর দেখুন ভেতরটা, অপূর্ব। জাস্ট ঢুকলাম গাম ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে, কি অসাধারণ সুন্দর জায়গা, দেখার মতন। আমি ইউরোপ যাইনি, কিন্তু এই জায়গাটা এত সুন্দর এবং এত সুন্দর মল আমি কিন্তু সত্যি কোথাও দেখিনি। এখানে সব টপ ব্র্যান্ডস রয়েছে, দেখুন ডিওর রয়েছে, ওইদিকে আরবান দেখতে পাচ্ছি, এরকম ভালো ভালো ব্র্যান্ড সব। যদি এখন স্যাংশন লাগার পর কিন্তু ভালো ব্র্যান্ডগুলো কিছু বন্ধ করে দিয়েছে এখানে স্টোর্স, কিন্তু মোটামুটি সব লাক্সারি ব্র্যান্ডসই কিন্তু আছে এই গাম ডিপার্টমেন্টাল স্টোরে। সাইকেলগুলো দেখি সুন্দর সাজিয়েছে দেখুন, হেভি হেভি। এই ওপর দিয়ে উঠে যাওয়া যায়, বিশাল বড় একটা মল। লোকজনই ঠান্ডায় আইসক্রিমও খাচ্ছে, কি অবস্থা। ওদের জন্য কিন্তু এটা বেশি খুব একটা ঠান্ডা না। এই গাম মলে কিন্তু বা গাম ডিপার্টমেন্টাল স্টোরে নানা রকম সেকশন আছে। এই সেকশনটায় যেমনি দেখুন নিচে বসে খাওয়ার রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফেজ রয়েছে, বার্স রয়েছে, প্রচুর স্তরে স্তরে ভাগ করা এই মলটা। দেখুন এখানে একটা ফার্স্ট ফ্লোর, এখানে একটা গ্রাউন্ড ফ্লোর, নিচে একটা আরেকটা ফ্লোর দেখতে পাচ্ছি। কত লোক খাচ্ছে যাচ্ছে এখানে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে একদম ফুল দিয়ে, গাছপালা দিয়ে, নানা রকম ডেকোরেশন, সব কিছু কিন্তু সুন্দরভাবে প্রপস হিসেবে ইউজ করেছে, হেভি লাগছে। আর স্পেশালি এই ভালো ব্যাপারটা হচ্ছে বাইরে যদি আপনাদের খুব ঠান্ডা লাগে, আপনারা কিন্তু ভেতরে চলে আসতে পারবেন। ভেতরটা কিন্তু হিটেড আছে, সেই জন্য কিন্তু একটু গরম গরম লাগবে, ভালো লাগবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা।
আর একটা জিনিস তো আপনার বলাই হয়নি, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি আমার জীবনের সবচেয়ে কস্টলিয়েস্ট মূত্র বিসর্জন করে দিয়েছি এই গাম ডিপার্টমেন্টাল স্টোরে এসে। ওয়াশরুমে গেছি, দেখি 50 লেখা। আমি প্রথমে ভাবলাম 50 টাকা তো হবে না, 50 পয়সা হবে হয়তো। আমি 2 টাকার কয়েন দিয়েছি একটা, ও মাথা নাড়ছে, দেখি 50 বলছে। আমি সালা কি 50 মানে? আমি 100টা বার করে দিচ্ছি জাস্ট দেখার জন্য, এই 50টা কেটে নিয়েছে। আমি বললাম কে রে ভাই? আমি বললাম কি অবস্থা। এই আপনারা যদি না বিশ্বাস করেন তাই আমি বিলটা রেখে দিয়েছি। 50 দেখুন, 50 রুবেল, মানে বুঝতে পারছেন ইন্ডিয়ার 60 টাকা। বাথরুমে ঢুকে ভাবছি 50 টাকা মানে 60 টাকা দিয়ে এই করতে এসেছি। সারা জীবনের হিসু আজকেই করে দিয়ে যাবো আর কি, আপনাদের তো ইচ্ছে করছিল না। কি অবস্থা, আর তো ভুল করে আমি কোনো না কোনো লাক্সারি মলে আর কি বাথরুমে তো যাচ্ছি না। আসলে ব্ল্যাডার ফেটে যেত, বাইরে এত ঠান্ডা তো, মানে পুরো জমে গেছে আর মানে প্রচুর হিসু পাচ্ছে, কিছু করার নেই। সে যেন করে নিলাম, ভেতরে অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু বিদেশে আসলে, নতুন জায়গায় আসলে এইসব কিন্তু ফুল করা হতেই থাকবে। তাই জীবন একটাই বলে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ুন, আর কিচ্ছু করার নেই। এখানে অনেক ব্যাংকসও দেখতে পাচ্ছি, অনেক ব্যাংক রয়েছে, সুপার মার্কেটস রয়েছে, এরকম ছোট ছোট গ্রোসারি স্টোর টাইপের মনে হচ্ছে আছে। কিন্তু সাজানো গোছানো মলটা এক ঘর জাস্ট। আমি এখন দাঁড়িয়ে আছি মস্কো আর রাশিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা, যেটা হচ্ছে রেড স্কোয়ারে। এই জায়গাটা কিন্তু তৈরি হয় 1400 সেঞ্চুরি নাগাদ, এবং পেছনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা থেকে নাকি বলা হয় নাকি এই জায়গাটার নাম আসে। আর রেড স্কোয়ার মানে কিন্তু লাল স্কোয়ার সেরকম ব্যাপার না, এটার মানে হচ্ছে সুন্দর স্কোয়ার। মানে হচ্ছে এখানে যে জায়গাটা আছে, যেটার এরিয়াটা আমি তলায় দিয়ে দিচ্ছি, বিশাল বড় একটা এরিয়া। এখানে কিন্তু প্যারেড হয়, এখানে কিন্তু গ্যাদারিংস হয়, সব কিছু হয়। এখানে একদিকে রয়েছে সেন্ট ব্যাসেলস ক্যাথিড্রাল, পেছনে রয়েছে গাম মল, সামনে রয়েছে সেই বিখ্যাত লেনিনের মজোলিয়াম। তো দারুণ সুন্দর জায়গা। আর এখানে যে পেভমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই কবল স্টোন পেভমেন্ট, এগুলো নাকি 19th সেঞ্চুরিতে করা হয়। অপূর্ব সুন্দর জায়গা, কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, মানে জমিয়ে দিচ্ছে পুরো। ওই যে ওদিকটা তো যাবো, ওটা হচ্ছে লেনিনের মসোলিয়াম, যেখানে কিন্তু লেনিনের বডি এখনও রাখা আছে। এইদিকে রয়েছে গেট, মানে মেন রেড স্কোয়ার অ্যাক্সেস করার জন্য যে গেটটা, সেটা কিন্তু এদিক দিয়েই আছে। ক্রেমলিনের ইস্ট সাইডে অবস্থিত হচ্ছে রেড স্কোয়ার, এবং এই জায়গাটার মেন সিগনিফিকেন্স হচ্ছে এটা একটা এক্সিকিউশন গ্রাউন্ড ছিল এককালে, মানে মানুষজনদের এক্সিকিউট করা হতো। রাশিয়ার যে ভিক্টরি ডে আছে 9th মেতে, তখন শোনা যায় এই রাস্তাগুলোর উপর দিয়ে নাকি প্যারেড হয়, তারপর নাকি ট্যাঙ্ক চলে এখান দিয়ে, মানে দেখার মতন একটা সিন হয়। তো সেই সময় আসলে কিন্তু সেই জিনিসটাও এনজয় করতে পারবেন। শীতকালে বলা হয় নাকি এখানে এত বরফ পড়ে, এটা পুরো নাকি একটা জায়ান্ট স্কেটিং রিং হয়েছে, তো এখানে আসলে কিন্তু স্কেটিংও করতে পারবেন। আর 17th সেঞ্চুরিতে এই জায়গাটাকে বলা হতো হচ্ছে ট্রিনিটি স্কোয়ার, যে ট্রিনিটি ক্যাথিড্রাল আছে তার থেকে কিন্তু নামকরণ করা হয়েছিল। প্রচুর ইতিহাস আছে, বেশি ইতিহাস বলে আপনার বোর করবো না, কিন্তু এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1990 থেকে। তাই রাশিয়া আসলে বা মস্কো আসলে যদি রেড স্কোয়ার মিস করে যান, তাহলে কিন্তু আপনারা রাশিয়া আসেননি। ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন অফবিট জায়গা আর দারুণ সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করার, সেটা দেশে হোক চাই বিদেশে। আর রাশিয়া ট্রাভেল সিরিজে আপনাদের এমন এমন জিনিস দেখাবো যেগুলো সত্যিই হয়তো আগে কোনোদিনও দেখেননি। তাই ভিডিওটার সাথে এঙ্গেজ করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর সাবস্ক্রাইব না করে থাকলে নিশ্চয়ই করে দেবেন। আমার পেছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লেনিনের মসোলিয়াম, যেটা কিনা 100 বছরের ওপরেও নাকি এখানে রয়েছে, এবং লেনিনের বডিটা কিন্তু এখানেই রাখা আছে। লেনিন মারা যান 21শে জানুয়ারি 1924-এ, এবং ওনার বডি কিন্তু 27শে জানুয়ারি থেকে এখানে রাখা আছে, অলমোস্ট 100 বছরের ওপরে, ভাবতে পারছেন। আর এই যে মসোলিয়ামটা আছে, এটার হাইট কিন্তু 12 মিটারেরও বেশি, পুরো একটা পিরামিড ছেড়ে বানানো। দেখুন পেছনে রয়েছে ক্রেমলিনের কি দারুণ সুন্দর বিল্ডিং, আর সামনেই মসোলিয়াম। মস্কো রেড স্কোয়ারে আসলে আপনাদের এটাই মনে হবে যেন ইতিহাসের পাতা চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি তো রেড স্কোয়ারে ঘুরে ঘুরে ব্লগিং করছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছিলাম মস্কোর দারুণ সুন্দর সব গল্প। তখনই দেখলাম পেছন থেকে একজন হাত দেখিয়ে চলে গেল। আমি সোলো ট্রাভেল এই জন্যই করি, এরকম দারুণ সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স আর ইন্টারাকশন হয় বলে। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। হোয়াট ইজ এ নেম? Jambula. জাম্বুলা, জাম্বুলা, জাম্বুলা। সৌরদীপ, সৌরদীপ। নাইস টু মিট ইউ টু। অচিন প্রিয়াতনা, অচিন প্রিয়াতনা।
Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। এই ভাই এসছে হচ্ছে চেচনিয়া থেকে। চেচনিয়া খুব সুন্দর, খুব বিউটিফুল তাই বলছে। তো এইবার তো আর পসিবল হলো না, নেক্সট টাইম নিশ্চয়ই যাবো। ইটস মাচ বেটার দেন মস্কো, রাইট? ভাই এখানে কাজ করতে এসছে, এখানে কাজ করে পয়সা রোজগার করে আবার ব্যাক করে যাবে। ইউ আর ফ্রম গ্রজনি ইটসেলফ অর ফ্রম গ্রজনি? You can say from Grozny. নিয়ার বাই? Near. গ্রজনি হচ্ছে চেচনিয়ার ক্যাপিটাল। তো দাগিস্তান চেচনিয়া হচ্ছে ওই সাইডে, রাশিয়ার একটু সাউথের দিকে। We wait you for me. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাই ভাইয়ের সাথে আলাপ করে দিলাম আর কি। চেচনিয়া রাশিয়ার আনসিন আর হিস্টোরিক্যালি রিচ একটা জায়গা। আপনারা অনেকেই হয়তো এই জায়গা সম্বন্ধে শুনেছেন। চেচনিয়া কিসের জন্যই বা কী কারণে বিখ্যাত যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম রেড স্কোয়ারের সেই বিখ্যাত স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়ামে। এই মিউজিয়ামটা তৈরি হয় 1872-তে, আর এখন যেখানে মিউজিয়ামটা রয়েছে সেখানে নাকি আগে ছিল প্রিন্সিপাল মেডিসিন স্টোর। আপনাদের যদি মিউজিয়ামের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু ভেতরেও ঢুকতে পারেন। ভেতরে রয়েছে 30 থেকে 40টা এক্সিবিশন হল, আর এই মিউজিয়ামটা কিন্তু একটা মেজর সেন্টার ফর রিসার্চ, সায়েন্স আর এডুকেশন। আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, স্পেশালি যে লাল দেওয়ালটা দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে বিখ্যাত ক্রেমলিন মস্কোর। সে বিখ্যাত ক্রেমলিন যেটা নাকি 1200 সাল নাগাদ তৈরি করা হয়। তখন এটা কাঠের ছিল, কিন্তু 1400 সালে এটাকে পুরো ব্রিক অ্যান্ড মর্টার দিয়ে বানানো হয়। ভেতরে রয়েছে 20খানা টাওয়ার, আর এই লাল যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই জায়গাটার ইউএসপি। লোকে দেখলেই চিনতে পারে। শোনা যায় নাকি নেপোলিয়ন যখন এখানে এসেছিলেন উনি নাকি এই ক্রেমলিন নষ্ট করার চেষ্টা করেছিলেন, স্পেশালি এই দেওয়ালটা, কিন্তু করতে পারেননি। 1485 থেকে 1495-এর মাঝখানে ইটালিয়ান আর্কিটেক্টসদের দ্বারা আমরা ওনাদের হেল্প নিয়ে কিন্তু এই ক্রেমলিন তৈরি করা হয়। যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 2.2 কিলোমিটার লম্বা, ভাবতে পারছেন? বিশাল দূর অব্দি ওয়ালগুলো গেছে। এবং আপনারা যারা আর কি সিনেমা দেখেন প্রচুর, তারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে মিশন ইম্পসিবলে কিন্তু এই ক্রেমলিনই দেখানো হয়েছিল। টম ক্রুজ দৌড়াচ্ছে, সেটা আমার যতদূর মনে হয় অপোজিট সাইডে। তো এইটা রেড স্কোয়ারের সাইডটা। ক্রেমলিনের ভেতরে ঢুকতেও পারবেন, ঢুকে লাভ নেই খুব একটা কিছু, কারণ ভেতরে এক দুটো জায়গা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। একটা দুটো ক্যাথিড্রাল আছে, বাস দ্যাটস ইট। তা বাদে কিন্তু আর খুব একটা কিছু নেই। এখান থেকে শহরটাকে কিন্তু বেশ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই জাস্ট রেড স্কোয়ার থেকে বেরিয়ে এসেছি, আর এখান দিয়ে দেখুন রাস্তা চলে যাচ্ছে। সামনের দিক দিয়ে ক্রুজ যাচ্ছে, এই ক্রুজের জন্য টিকিটও কিন্তু বিক্রি হয় এখানে। তো এটা হচ্ছে মস্কো রিভার। তো এই নদীটা কিন্তু এখানকার সবচেয়ে বিখ্যাত নদী। আর এই পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটা কিন্তু ক্রেমলিন, যেটা নাকি অফিসিয়াল বাসস্থান অফ ভ্লাদিমির পুতিন বা এখানকার প্রেসিডেন্ট। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঠান্ডায় জমে যাচ্ছি, কিন্তু জায়গাটা এতটাই সুন্দর, এই জায়গাটা ভালো করে না দেখে বাড়ি যেতে ইচ্ছেও করছে না। তাই খিদে খাওয়ার পরে হবে, রাশিয়া আগে ঘুরে দেখতে হবে, বুঝলেন তো? হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওখান দিয়ে, একজন মহিলা এসে জিজ্ঞেস করছে পেরু পেরু। আমি বললাম না না না, কোথা থেকে? তারপর বলছে, আমি বললাম ইন্ডিয়া। বলে ও ইন্ডিয়া ইন্ডিয়া। এই টুপিটা দেখে, এই টুপিটা প্রচুর লোকে পেরুতে পড়ে, তো তাই ভেবেছি আমি হয়তো পেরুর থেকে এসেছি। কে আমি দেখে কি মনে হচ্ছে। তবে টুপিটা পড়াতে কিন্তু মজা হয়েছে, প্রচুর লোকজন এসে ইন্টারাক্ট করছে, কথাবার্তা বলছে। মস্কোতে এরকম যদি হয় তাহলে যখন অন্য জায়গাগুলোয় যাব সেখানে তো আলাদাই মজা হবে দাদা। এইখানে কিন্তু আবার জিপিএস বন্ধ করে দিয়েছে, আবার জিপিএস কাজ করছে না, মাঝে একটু চলছিল আবার গন্ডগোল হয়ে গেছে। তো আমি ভাবছি এখান দিয়ে হেঁটে হেঁটে এই যে মস্কো রিভার আছে, এই রিভারের ওপরে যাই, গিয়ে আপনাকে দেখাই এখান দিয়ে যে ক্রুজগুলো যাচ্ছে। এটাও হেঁটে ঘুরে আসি, ঠান্ডা লাগছে যদিও, তাও যাই। আর সামনে দেখুন দোতলা বাসগুলো দেখতে পাবেন। এই দোতলা বাসগুলো করে কিন্তু মস্কোর যে মেন সাইট সিইং স্পটগুলো আছে সেগুলো ঘোরা যায়। এখানে রাস্তাও কি সুন্দর দেখুন, ফুল রেখে দিয়ে গেছে। এইগুলো কি কারো মেমোরিতে নাকি? হ্যাঁ মনে হচ্ছে এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্যই মনে হয় এগুলো রেখে দিয়েছে। অনেক জায়গাতেই এরকম দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন। খারাপ লাগে না দেখলে কীরকম? এরা সব মারা গেছেন আর কি, বা কোনো এটা কোনো ফেমাস মানুষ মনে হচ্ছে। আচ্ছা এখানে লিখেছে বরিস নেমস্টভ, ওনার নাম। 2015 সালে ওনাকে মার্ডার করা হয়েছিল, সেই উদ্দেশ্য করে কিন্তু এখানে এরকম রেখেছে। আমি এখন ঠান্ডায় পুরো জমে গেছি, ইমিডিয়েটলি গরম না পেলে অবস্থা খারাপ হয়ে যায় বুঝতে পারছি। হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি মস্কো রিভারের সামনে, বা মস্কো রিভারের সামনে।
বা নদী এখানকার সবচেয়ে বিখ্যাত নদী মস্কোর। সামনে রয়েছে ক্রেমলিন একদিকে, এদিকে নদী, এইদিকে শহর, সামনে হচ্ছে সানসেট। অদ্ভুত লাগছে দেখুন একবার। এই দিক দিয়ে আসলাম, রেড স্কোয়ারটা এদিকে, এটা হচ্ছে সেই বিখ্যাত ক্রেমলিন। আর এই দিকে দেখুন এই যে রাস্তা চলে যাচ্ছে, আর এটা হচ্ছে মস্কো রিভার। কি সুন্দর লাগছে না এই জায়গাটা, দেখার মতন। প্রচুর এখানে ক্রুজ শিপ যাতায়াত করে, তো এইটা করে কিন্তু আপনারা সারা মস্কো শহর ঘুরতে পারবেন, মানে এই নদী দিয়ে যতদূর যাওয়া যায় আর কি। এদিকে প্রচুর হেরিটেজ বিল্ডিংস, পুরো ইউরোপিয়ান আর্কিটেকচার, রাশিয়ান মেডিভেল আর্কিটেকচার, কত কি দেখতে পাওয়া যায় না। দারুণ দারুণ জায়গাটা। ট্রাভেল করতে হবে, ভ্লগ বানাতে হবে, আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হবে। সেই জন্য বেশিক্ষণ এখানে আর দাঁড়াতে পারিনি, কিন্তু এখান থেকে সানসেটটা যা সুন্দর লাগছিল কি বলবো। এখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটা খারাপ সাইড চোখে পড়লো আর কি, এটা মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে এখানকার যে রাশিয়ান আর কি সেনাবাহিনীর লোকজন সব আর কি যুদ্ধে শহীদ হয়েছে, মারা গেছে, তাদের জন্য এখানে মেমোরিয়াল বানানো আছে। খুব খারাপ লাগে, যে কোনো দেশেরই হোক মানুষ মারা গেলে খারাপ লাগে, কিন্তু এরকম প্রচুর জায়গায় আপনারা দেখতে পারবেন মস্কোয় আসলে। এই দেখুন এখানে সব মেমোরিয়াল, এগুলো কত ছবি, কত ফুল। রাস্তার এক পাশে বানিয়েছে, এই রেড স্কোয়ার যাওয়ার পথেই রয়েছে এইদিকে। এই দৃশ্যগুলো দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। যে কোনো দেশেই হোক মানুষের প্রাণ যখন চলে যায় সেটা কিন্তু খুবই কষ্টের। মুডটা একটু অফ হয়ে গেছিল, কিন্তু ফেরার সময় খুব ইউনিক একটা জিনিস দেখতে পেয়ে গেলাম। আমি এখানে একটা দোকানে চলে এসেছিলাম, এখানে শাওয়ারমা পাওয়া যাচ্ছে। এই নানা রকম শাওয়ারমা, সবই রাশিয়ানে লেখা আছে। তো আমি ফার্স্টটা নিয়ে নিলাম, এটা 300 করে। তো এটা এখন প্যাক করে দিয়ে দেবে, ঘরে নিয়ে যাবো আমি। তো এই হচ্ছে দোকানটা, এখানে বানাচ্ছে দেখুন, ভালো বেশ। শাওয়ারমা নিয়ে ফিরে এসেছিলাম আমার হস্টেলে। আর হস্টেলে এসে যারা সব নতুন বন্ধু হয়েছে সবার সাথে গল্পগুজবে মেতে গেছিলাম। হস্টেলের ব্যাপারে আপনাদের ডিটেলে অন্য কোনো একটা ভিডিওতে বলবো, যে কেন হস্টেলে থাকি, তার কি সুবিধা, তার কি অসুবিধা আছে। কিন্তু এখন শাওয়ারমাটা খেয়ে চলুন একটু বেরিয়ে আসি আর আপনাদেরকে দেখাই মস্কোর নাইট লাইফ। হ্যালো সবাইকে, গুড ইভিনিং ফ্রম মস্কো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, অলমোস্ট 10টা বাজে, আর আমি বেরিয়ে পড়েছি মস্কোর নাইট লাইফটা আপনাদের দেখাতে এবং নিজেও দেখতে। মস্কোর এই জায়গাটায় আমি আছি, যেখানে আমার এই গুড মুড হস্টেলটা আছে, এটা কিন্তু মস্কোর সবচেয়ে হ্যাপেনিং জায়গা। এখানে প্রচুর ক্লাবস, বার্স, তারপর হচ্ছে ধূমপান করার জায়গা, মানে সেটার জন্য একটা আলাদা হ্যাং আউট থাকে এদের, সেই সব কিছু আছে। সব জায়গায় জিগজ্যাগ গান চলছে, দারুণ সুন্দর লাইট, তার সাথে প্রচণ্ড ঠান্ডা। এই দেখুন জিগজ্যাগ আলো, জিগজ্যাগ গান, এইসব কিন্তু থাকবেই এখানে। সামনে দেখুন 24 ঘন্টা খোলা থাকে, এটাও মনে হচ্ছে ক্লাব আমার। আর চারিপাশে বিল্ডিংগুলো দেখুন, দেখার মতন বিল্ডিং। যেরকম আপনাদের আগেও দেখিয়েছি হয়তো, যে ইউরোপিয়ান আর হচ্ছে মেডিভেল রাশিয়ান কিন্তু একটা ভাইবস রয়েছে, মানে পুরো মিক্সড একটা আর্কিটেকচার। আর এখানে লোকের হাতেও কিন্তু প্রচুর পয়সা, যেহেতু ক্যাপিটাল শহর, এত বড় শহর, সব গাড়িগুলো কিন্তু পুরো এ ক্লাস লাক্সারি গাড়ি সবার। মস্কো কিন্তু রাশিয়া আর ইউরোপের সবচেয়ে বড় শহর, এবং এই শহরে কিন্তু ম্যাক্সিমাম যে ট্রেড অ্যাক্টিভিটিস বলুন, বিজনেসেস বলুন, চাকরি বাকরি বলুন, সব কিছু কিন্তু এই শহরেই আছে বা এই শহরেই হয়। সেই জন্য গোটা রাশিয়া, ইনফ্যাক্ট যে পোস্ট সোভিয়েট যে কান্ট্রিজগুলো আছে, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, সব জায়গা থেকে লোকজন কিন্তু এখানেই আসে কাজকর্মের জন্য। এইটা এখানকার একটা হোটেল, কি সুন্দর হোটেলটা না। আমি এই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে একটু দেখে আসি এদিকে কী আছে, তারপর ব্যাক করে উল্টো দিকে যাব, কারণ উল্টো দিকে রয়েছে হচ্ছে রেড স্কোয়ার। সেইখানটা রাত্রিবেলা কীরকম লাগে সেটা আপনাদের দেখাবো, কিন্তু এই দিকের একটু আর্কিটেকচার, বাড়িঘর তোর এবং দোকান পসার কীরকম আছে সেটা দেখিয়ে দিই। সব বড় বাড়িতে কিন্তু এরকম গেট লাগানো থাকে, এই গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনারা মেন ঘরে এন্ট্রেন্স নিতে পারবেন। আর এখানে যে গেটগুলো দেখছেন না, সব জায়গায় কিন্তু বিশাল বিশাল বড় বড় গেট আছে। এইদিকে প্রচুর বার রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, কিন্তু এই দিকটা কিন্তু মেন ট্যুরিস্ট এরিয়া না। তাই এই জায়গা থেকে আমি আবার ব্যাক করব মেন যে ট্যুরিস্ট এরিয়া আছে সেই দিকটাতে। এখান থেকে আপনাদের দেখিয়ে দিই, ওই দিকে রয়েছে রেকর্ডের দোকান। এখানে লোকজন কিন্তু নানা রকম শখ রাখে, তো সেই জন্য কিন্তু সেইগুলো রয়েছে এখানে।
এবার হেঁটে হেঁটে যাওয়া যাক। মস্কোতে যখন কাল রাত্রিবেলা ঢুকছিলাম তখন থেকে আজ অবধি মাঝে মাঝে একটু ট্যাক্সি ফেয়ারগুলো কম্পেয়ার করে দেখছিলাম, মানে ইয়ান্ডেক্স ট্যাক্সি যেটা আছে আর কি। তো সেখানে রেটগুলো দেখছি কিন্তু বেশ চড়া, মানে আপনার এখানে 2 কিলোমিটার 3 কিলোমিটার কালকে দেখাচ্ছিল 3 কিলোমিটার আসার জন্য 600 টাকা। এটা যেহেতু একদম মস্কো সেন্টার, তো সেই জন্য কিন্তু জিনিসপত্রের দামও একটু বেশি মনে হচ্ছে আমার দেখে। এগুলো সব কফি শপ, সিয়াল কফি, এখানে লিবার্টি কফি মনে হয় ঠিকই পড়ছি আমি সেটা। এখানে সব কফি শপ, হুক্কা বার, তারপর নর্মাল বার্স, পাবস সব কিছু রয়েছে। এখানে বাইরে বসে খাওয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। এখানে অনেকেই কিন্তু মদ টদ নিয়ে বাইরে বসছে, শান্তি করে খাচ্ছে, এনজয় করছে, এই ভাইবটা এনজয় করছে আসলে। পার্কা হচ্ছে বার। আর এখান থেকে ক্রস করার ফান্ডাটাও বেশ সুন্দর। জিব্রা ক্রসিং এখানে নেই, কিন্তু ক্রস তো করতে হবে, টুক করে ক্রস করে যাই। এখানে আমার লোকজন মনে হয় সব ঢুকছে ভেতরে আর কি, এন্ট্রি করছে। এগুলো সব এখানে পাবস বার্স এগুলো ভর্তি। আর এই ভেপের জন্য কিন্তু এখানে এক ধরনের স্পেশাল দোকান আছে, মানে ধূমপানের সামগ্রীর জন্য, তার সাথে ড্রিঙ্কসগুলো থাকবেই। এই জিনিসটা কিন্তু খুব আছে এখানে। আর বিল্ডিংগুলো কি সুন্দর না, দেখার মতন বিল্ডিংগুলো। আমার যে হস্টেলটা সেটা কিন্তু এই রাস্তায় স্ট্রেট গিয়ে ডান দিকে আমরা ঢুকতে হবে। আর এখানে যে ইউরোস্পার বলে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার সুপার মার্কেট বা হাইপার মার্কেট। তো এখান থেকে সব কেনাকাটা, গ্রোসারি সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আমি লোকালদের থেকে শুনছিলাম যে এই মস্কো নাকি আমাদের মুম্বাইয়ের মতন কোনো সময় নেই ঘুমায় না। এটা হচ্ছে এখানকার একটা সুন্দর পার্ক, এটা হয়তো আগে আপনাদের দেখিয়েছি। রাত্রিবেলা কিন্তু হেভি লাগছে। আর আকাশে কত আলো দেখুন, মেঘগুলো কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, এটা তো আমি খেয়াল করিনি। এই দেখুন আকাশে প্রচুর আলো রয়েছে। এইখানে কিন্তু অনেক সমস্যা চলছে, সেই জন্য নেটের প্রচুর প্রবলেম আছে। ইনফ্যাক্ট জিপিএস কিন্তু এই মস্কো সিটি সেন্টারে এখানে কাজ করছে না, মানে কোনো লাভই নেই আর কি, ইউজ করাই যাচ্ছে না। কেন বুঝতে পারছেন তো? তো আপনারা যদি ভাবেন যে গুগল ম্যাপস ইউজ করবো, গুগল ম্যাপসে চলেই না এখানে। ইয়ান্ডেক্স ম্যাপস সেটাতেও কিন্তু জিপিএস চলছে না, মানে ফুল কেলো। এখানে সবুজ হয়ে গেছে, সবুজ হওয়া মানে আমি ক্রস করতে পারবো, তাই সেট ক্রস করে যাচ্ছি। এই রাস্তাগুলোতে সেরকম ভিড়ভাড়টা খুব একটা নেই, কিন্তু গাড়ি চলাচল করছে ভালোই। রাস্তার ওই সাইড দিয়ে স্ট্রিট লাইট দেওয়া আছে, এইদিকে সেরকম কোনো একটা লাইট নেই। সকালবেলা এই জায়গাগুলো কিন্তু খুব জেগে ওঠে। তো এইখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে আমাদের হোটেল থেকে বা হস্টেল থেকে রেড স্কোয়ারে যাওয়ার জন্য, তো সেই রাস্তা ধরেই যাচ্ছি। বিল্ডিংগুলো দিয়ে কিন্তু সত্যি দেখার মতন। আপনাদের হয়তো সকালের ভিডিওটায় দেখিয়েছি, মানে আগের ভিডিওটায়, যে কীরকম লাগে, কিন্তু রাত্রিবেলা এই বিল্ডিংগুলো যখন আলো জ্বেলে দেওয়া হয় না, একটা অন্যরকম লুক চলে আসে। এইটা মোস্ট প্রবলি কোনো একটা ব্যাঙ্ক, এখানে প্রচুর অফিস আছে, প্রচুর কমার্শিয়াল স্পেস আছে। আকাশটা একবার দেখুন, আমি জানি না ভুল করছি কি না, আমার তো দেখে মনে হচ্ছে আকাশে আলোটা প্রচুর বেশি। আমাদের ওখানে কি মেঘ এত সুন্দরভাবে দেখা যায়? মনে হচ্ছে আমি আকাশের দিয়ে কেউ আলোর মেরে রেখেছে মনে হচ্ছে, অদ্ভুত টাইপের। আমি এতক্ষণ ভাবছিলাম এটা কি, এটা কোনো কমার্শিয়াল বিল্ডিং নাকি। এটা আসলে গাম ডিপার্টমেন্টাল স্টোর। আগের ভিডিওতে আপনার যে রাস্তাটা দেখিয়েছিলাম, এবার অন্য রাস্তাটা দিয়ে এসেছি, সেই জন্য অন্য দিক দিয়ে ঢুকেছি। এই দেখুন কি সুন্দর না। এই সামনে গেলে আপনারা বুঝতে পারবেন রেড স্কোয়ারের মধ্যে কিন্তু ঢুকে পড়েছে অলরেডি। রাত্রিবেলার ভিউটা আর পরিবেশটা কতটা চেঞ্জ হয়ে যায় রেড স্কোয়ার একবার জাস্ট দেখুন। এইটা হচ্ছে ক্রেমলিনের ব্যাক সাইডের ওয়াল, এই দিকে হচ্ছে এই সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল, এই দিকে হচ্ছে গাম মল, যেটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু পুরো লাইট দেওয়া আছে। এবং এটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে এই রেড স্কোয়ার, ঢুকতে কোনো এন্ট্রি ফিও লাগে না। রাত্রিবেলায় ভাবলাম একবার দেখে আসি যে কেমন লাগে এরিয়াটা। যখন এখানে সেলিব্রেশন হয়, যেমনি 25 তারিখ বলুন না, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি নিউ ইয়ার, তখন কিন্তু এখানে প্রচুর প্যারেড হয়, প্রচুর সেলিব্রেশন হয়, দারুণ ব্যাপার স্যাপার থাকে। আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, মানে 10টা সাড়ে 10টা বেজে গেছে, প্লাস এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া, মানে জাস্ট এই হাওয়াটার জন্য লোকজন পাগল হয়ে যাচ্ছে। মেঘলা ওয়েদার, তার সাথে হাওয়া, মানে খুব বাজে ওয়েদার। কিন্তু তাও দেখুন লোকজন সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে, ভালো বেশ। এখানে কোনো সিকিউরিটি ইস্যুস তো মনে হয় না আমার আছে বলে। এত রাত্রিবেলায় আমি রেকমেন্ড করবো না কাউকে আসতে, কিন্তু হ্যাঁ ঘুরে যেতে পারেন। আমি শুনেছি মস্কোর মেন নাইট লাইফ দেখতে গেলে সন্ধ্যেবেলার দিকে যেতে হবে হচ্ছে আরবার্ট স্ট্রিট, তো সেখানেও যাবো, সেই জায়গাটাও আপনাদের দেখাবো। আশা করছি নেক্সট ভিডিওতে সেটা আসবে। কিন্তু এমনি মস্কোর নাইট লাইফটা কীরকম সেটা দেখিয়ে দিলাম এই ভিডিওতে। মস্কোর আসল নাইট লাইফ দেখতে পাওয়া যায় শুক্রবার আর শনিবার রাতে। আজকে যেহেতু রোববার,
আর কালকে সবার অফিস, তো সেই জন্য আজ রাতটা সেরকম রঙিন ছিল না। এইখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু চুরি ছাঁচড়ার কোনো ব্যাপার নেই মনে হয়। সকালে যে স্টলগুলো এখানে থাকে সেগুলো কিন্তু এখানেই রেখে দিয়ে গেছে, জাস্ট বন্ধ করে, কেউ কিছু বাড়ি নিয়ে যায়নি। দেখুন রাত্রিবেলায় মস্কো শহর কিন্তু খুব সুন্দর লাগে, আলোগুলো জ্বেলে দেওয়া হয় তো, আর এখানে সব হচ্ছে একটু ওয়ার্ম লাইট, মানে হলুদ রঙের লাইট দেখুন সব জায়গাতে। সামনে একটা বিখ্যাত পার্কও আছে, যেটা সকালবেলায় পুরো জ্যামজমাট থাকে, রাত্রিবেলা 11টার পর কেই বা থাকবে। তো এখন আর ওইখানে পার্কে ঢুকছি না, কিন্তু চারিপাশটা দেখাচ্ছি, হেভি লাগছে দিকটা দেখুন, সুন্দর। সামনে কিন্তু এই মস্কো রিভার আছে বা নদী আছে, যেটা আমি ব্রিজের ওপর থেকে আপনাকে দেখিয়েছিলাম সকালবেলায় বা বিকেলবেলার দিকে। তো এটাই কিন্তু সেই ডিরেকশানটা। এখানে মানুষজন কত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখলেই বেশ ভালো লাগে। আর সব স্পোর্টস কার যাচ্ছে এখানে, দেখুন দামি দামি গাড়ি, কি আওয়াজ বাবা। বিল্ডিংগুলো খুব সুন্দর এখানে। রাশিয়া ট্রাভেল সিরিজের সেকেন্ড এপিসোড এখানেই শেষ করার পালা। এরপর আমি গুটি গুটি পায়ে শহরটা এক্সপ্লোর করতে করতে একটু নিজেকে মি টাইম দিতে দিতে চলে গেলাম আমার হস্টেলে। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। আর আপনারা যেরকমভাবে সাপোর্ট করছেন, এরকমভাবেই আমাকে কিন্তু সাপোর্ট করে যাবেন। আর আমি চেষ্টা করব আরও দারুণ দারুণ নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে সেই একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।